যে বন্ধ্যাত্ব বা বাচ্চা হচ্ছে না, এই সমস্যা নিয়ে তো বহু দম্পতি আপনাদের কাছে আসে। তো কি কি টেকনোলজি অ্যাভেলেবেল আছে যেটার মাধ্যমে এই যে সমস্যা হয় সেটার সমাধান সম্ভব? পুরুষ এবং মহিলার দুজনেরই একটা শারীরিক পরীক্ষা করা হয়। ডিপেন্ডিং অন দ্যাট আমরা টেস্ট সিলেক্ট করি যে জানার জন্য যে কি কারণে তাদের মধ্যে প্রেগনেন্সি হচ্ছে না। কারণ না জেনে ট্রিটমেন্ট করলে সেটা ইজ বেসিক্যালি আ ওয়েস্টেজ অফ টাইম। এই আইভিএফটা কি কি পদ্ধতিতে হয় বা কখন আইভিএফ এর প্রয়োগ আপনাদেরকে করতে হয়? আসলে আইভিএফটা কোনো সুনির্দিষ্ট করার সময় নেই। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, কোনো মেয়ের ধরুন কোনো কারণে তার একটা টিউব বাদ হয়ে গেছে বা কোনো অসুখে তার টিউবটা খারাপ হয়ে গেছে, তার কাছে কিন্তু আইভিএফটাই প্রথম স্টেপ এবং পারহ্যাপস দ্য বেস্ট স্টেপ অ্যান্ড দ্য লাস্ট স্টেপ। জন্মের আগে লিঙ্গ নির্ধারণ এটা তো একটা অবৈধ বিষয়, কিন্তু এইরকম কি ট্রেন্ড আজকের ডেটে মানে এখনো আছে যে পেশেন্টরা অনেক সময় জন্মের আগে লিঙ্গ নির্ধারণ করতে চাইছে? এই যে আপনি বলছেন না যে বাচ্চা মেয়েদের কি প্রবলেম হয়, বাচ্চা মেয়েদের পুরুষরা ইন্ডিভিজুয়ালি 30% অফ ইনফার্টিলিটি কজের জন্য রেসপন্সিবল, আর মহিলাকে তো সম্মিলিত করলে সেটা গিয়ে দাঁড়ায় 50%। সুতরাং 30% ইজ নট এ ম্যাটার অফ জোক। আর একটা মজার ব্যাপার হচ্ছে, গত 2 দশক ধরে পুরুষের যে নর্মাল সিমেন প্যারামিটার্সগুলো, অর্থাৎ তাদের যে সংখ্যা বা তাদের যে গতি, সেটা কিন্তু কমে আসছে। এই ধূমপান বা মদ্যপান এটাও কি সন্তান ধারণে ভবিষ্যতে কি ক্ষতি করতে পারে? দেখুন, লিমিটেড অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইজ গুড ফর হেলথ, আনলিমিটেড অ্যামাউন্ট ইজ ব্যাড ফর হেলথ। বাট সিগারেট স্মোকিং, বিট 1 আর বিট 10, ইজ ব্যাড, ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও। এবং আজকে কিন্তু মেয়েরা পুরুষদের প্রায় সমকক্ষভাবেই সিগারেট খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। স্যার কেমন আছেন বলুন? ভালো আছে। আপনার এনার্জি দেখে আমাদের এই বয়সেই মনে হচ্ছে আর একটু আপনার থেকে এনার্জি ধার নেই। সেটা না, এটা জাস্ট অভ্যেসের ব্যাপার। হ্যাঁ স্যার, কোন ব্যাচ ছিল মানে কলেজ লাইফে? 72 হায়ার সেকেন্ডারি ব্যাচ। আচ্ছা, দেন এনআরএস। আর হ্যাঁ, তারপরে এনআরএস। আর আমাদের সময়টা খুব টার্মোয়েল পিরিয়ড চলছিল, নকশাল থেকে কংগ্রেস, ওই সময়টা খুব টার্মোয়েল ছিল, পরীক্ষা পেছিয়ে যেত এবং ও হ্যাঁ, ওই সময় তো একটা খুব বিশাল dangerous time। বড় একটা ব্যাপার চলতো, মানে ওর মধ্যে থেকে আপনাদের পড়াশোনা। আর আমরা প্রিমেড পড়তে যেতাম গুরুদাস কলেজে, ডেঞ্জারাস জায়গা বেলেঘাটায়। তো তখন কি এই যে এখন যে মানে বিভিন্ন ডক্টরসদের যে এতগুলো স্ট্রিম রয়েছে, এতগুলো স্পেশালিস্ট, তখন এই গাইনোকোলজি ডিপার্টমেন্ট আলাদা তৈরি হয়ে গেছিল? আচ্ছা, কিন্তু গাইনির মধ্যে যে 4টে সাবক্লাস আছে, অর্থাৎ ফিটাল মেডিসিন, রিপ্রোডাক্টিভ মেডিসিন, গাইনোকোলজি, অঙ্কোলজি, ইউরো গাইনোকোলজি, এগুলো ছিল না। আচ্ছা, এই সাব স্পেশালিটিগুলো পরে হয়েছে। মানে যত দিন যাচ্ছে তত ভাগ বাড়ছে, ডেফিনেটলি মেডিকেল সায়েন্স আরো বড় হচ্ছে, সাবজেক্টটা ডেপথ বাড়ছে, নলেজ বাড়ছে, আরো বেশি জানতে হচ্ছে, টেকনোলজি বাড়ছে বেসিক্যালি। আচ্ছা, আপনি একটা কথা বলুন যে ধরুন বিভিন্ন তো স্ট্রিম থাকে, তা এই যে গাইনোকোলজিস্ট হওয়া, ঠিক আছে, এইটা কি শুধু হওয়ার জন্য হয়ে গেছিল নাকি একটা পরবর্তীকালে পড়তে পড়তে আসলে প্যাশন আমার বা ইত্যাদি? ডাক্তার হওয়ার পেছনে আমার বাবার একটা ইচ্ছে ছিল, আচ্ছা যে আমাদের ফ্যামিলিতে কোনো ডাক্তার ছিল না, আচ্ছা, আপনি প্রথম? প্রথম এবং পারাস লাস্ট। এটা আমার মেয়ে ডাক্তার হয়নি। আচ্ছা, তো বাবার খুব ইচ্ছে ছিল যে আমি ডাক্তার হই সেই সময়তে এবং উনি বলেছিলেন যে দেখ, গাইনোকোলজিস্ট হলে না তোর খাওয়া পড়ার অভাব হবে না। আচ্ছা একটা কথা বলুন ডাক্তারবাবু, বা মানে আমার বক্তব্য হচ্ছে যে আপনার তো, আপনি চিকিৎসক জীবনে যথেষ্ট সফল, এত নাম, এত সুপরিচিত, এই যে সাহিত্যানুরাগ, এটা কি ছোটবেলা থেকেই না যত বয়স বাড়ছে এত আরো সাহিত্যের বেশি অনুরাগ বাড়ছে আপনার? এখন আসলে বয়স বাড়ার সাথে সাথে ডাক্তারিতে আমরা অন্য ভাবনা চিন্তা করছি যে ফিউচারে কি করব না করব, এবং চিরকালই আমি লেকচার দিতে, মেডিকেল স্ট্রিমে লেকচার দিতে ভালোবাসি, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং নেপাল, শ্রীলঙ্কা, সব জায়গায় এই কোম্পানির হয়ে বা অন্যান্য একাডেমিক ফোরামে লেকচার দিয়ে বেরিয়েছি। এবং সেই হিসেবেই এইসব একটা চিন্তা ভাবনা হচ্ছিল আচ্ছা, যে একটা কিছু করা উচিত, স্পেশালি এই ধরনের সামাজিক
চেতনা বাড়াবার জন্য এবং মেয়েদের যে এই প্রবলেমটা শুধু মেয়েদেরই প্রবলেম না, এর সাথে ফ্যামিলি সোসাইটি ইনভলভড আছে, সেটা উন্মোচন হ্যাঁ, করার বহু জন্য মানুষ ইমোশনালি জড়িত হয়তো এক্স্যাক্টলি একজন, এক্স্যাক্টলি আমার কারোর মা, কারোর বোন, কারোর ওয়াইফ। তো মানে এটা তো ঠিক আছে, কিন্তু দেখুন এই যে আপনি এই বইটা নাম দিয়েছেন উড়ন্ত ইউটেরাস, এটা কিন্তু একটা জেনজি বা ইয়ং জেনারেশনের কাছে খুব অ্যাট্রাকটিভ। একদম বোঝা যাচ্ছে না যে আপনার বয়সী কেউ এই নামটা দিতে পারে। এই নামটা কেন দিলেন বা এই বই লেখার ইচ্ছাটা কেন এলো? আর এই একটু নামকরণ সার্থকতা আমরা তো ক্লাস 10-এ পড়তাম, তো ওটা একটু আরেকবার আপনাদের একটু পাঠ দিন। আসলে বই লেখার আমার ইচ্ছে ছিল না। হুম, এই বইটার বীজটা বপন হয়েছে দার্জিলিং এর থেকে দূরে একটা রিসোর্টে, যেখানে আমি গেছিলাম একটু জাস্ট বেড়াতে, একটু টাইম নিজের সাথে একটু সময় দিতে, কাজের ফাঁক থেকে। মাঝে মাঝে আপনি পাহাড়ে যান, হ্যাঁ, হ্যাঁ, আমাদেরকেও নিয়ে যাবেন একটু আধটু। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, বলুন বলুন। তো সেখানেই আমার সাথে এই ভদ্রমহিলার আলাপ হয়েছিল, যিনি আচ্ছা। অথার, আই এম নট দ্য অথার, হুম হুম হুম, শি ইজ দ্য definitely, অথার, আমি শুনবো। দেবরতী। তো সেখানেই আলাপ হয়েছিল এবং উনি এই তার আগেই কিছু এই সংক্রান্ত বিভিন্ন অ্যাসপেক্টে বই লিখেছেন। উনি মেডিকেল লাইফ এই সাথে কি জড়িত হুম, আছে, হুম, হুম, হাউ সোসাইটি ইজ ইনভলভ, সমাজ কীভাবে ইনভলভ আছে, ফ্যামিলি কীভাবে আছে, এই সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছিলেন। এবং এই কথাটা 4 দিনের কথোপকথনের এটাই হচ্ছে ফল, হচ্ছে এই বইটার আত্মপ্রকাশ। ওকে। এখন আপনার ফার্স্ট কোশ্চেনের উত্তরে যে নামটা কি করে হলো, নামটা ইজ ভেরি অ্যাট্রাক্টিভ অ্যান্ড ক্যাচি, স্পেশালি টু দ্য ইয়াং ইয়ং জেনারেশন। জেনারেশন। কিন্তু নামটা এসছে প্রাচীন গ্রিক মিথোলজি থেকে, ওকে। যেখানে বলা হতো, কুসংস্কার ছিল যে ইউট্রাস যখন তার সস্তান ছেড়ে চলে যায়, ওপরের দিকে যায়, তখন হিস্টেরিয়া বা মানসিক রোগ দেখা যায়। আর সেটা যখন নিচে চলে যায় বা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, তখন তাদের গাইনোকোলজিক্যাল সমস্যাগুলো হয়, বাচ্চা হতে অসুবিধা হয়, ইত্যাদি ইত্যাদি। তো সেই গ্রিক মিথোলজির থেকে এই নামটা দেওয়া। এই বইটা তো আপনি লিখেছেন, নামকরণ এগুলো হলো, আমি বলছি এই বইটা তৈরি করার সময় বা রচনার সময় কি মাথায় এলো যেটা কেন লিখতে হবে? এটা লিখতে হবে ভাবছিলাম, যেটা যে হোয়াট ইজ বিয়ন্ড অ্যান উমেন, বিহাইন্ড অ্যান উমেন, যে তার কি সমস্যা, হুম, তার ফ্যামিলির কাছে সেটা প্রকাশ করতে কি সমস্যা, তার স্বামীর সাথে এর সাথে তার সংঘাত, বা তার তার কতটা সে তার থেকে হেল্প পাচ্ছে, হুম, তার পরিবার থেকে কতটা হেল্প পাচ্ছে, সেই ইস্যুগুলো, প্লাস সমাজ কি বলছে, স্পেশালি রুরাল বেঙ্গল। আমাদের 60% পেশেন্ট আছে ডিস্ট্রিক্টস থেকে। আচ্ছা। তো সেইখানের জন্যই তাদের মানে এই আলোর আভা দেওয়ার জন্য, তাদের কি সচেতনতা বাড়াবার জন্য এই বাংলা মাধ্যমে এই বইটা লেখা। তাহলে এই যে উড়ন্ত ইউটেরাস, যে আমরা ব্যাকগ্রাউন্ডে যে বইটা দেখছি, এইটার টপিক কি কি রেখেছেন আপনি? এটা মেইনলি হচ্ছে যে সচেতনতা বাড়াবার জন্য, যে এই সমস্যাটা পুরুষ এবং উভয়ের মধ্যেই আছে। আমার বইতে যেমন একটা উদাহরণ আছে, এই হোটেলে একটি মেয়ে কাজ করে দীর্ঘদিন ধরে, হুম। এবং তার স্বামী, সে তার পরীক্ষা করবেই না, কেন সে ধরে দিয়েছে তার সব কিছু ঠিক আছে। কিন্তু তাকে স্বামী আমি নিজে। একদিন হোটেলে ডেকে ব্যাপারটা বুঝিয়ে, তার সমস্যাটা ডিসকাস করে, তার প্রবলেমটা করে সেই সমস্যাটা সমাধান করেছিলাম। সেটাও এই বইতে একটা মেনশন আছে। আপনি একটা কথা বলুন যে আজকের ডেটেও তো ভারতবর্ষ বহু বহু সময় জুড়ে আমরা অনেকটা আধুনিক হয়েছি বটে, কিন্তু আজকের ডেটেও তো এরকম সমাজের একটা অংশ রয়ে গেছে যেখানে মেয়েদের কথা মানে শারীরিক সমস্যার কথা বলতে গেলে সংকুচিত বোধ করে, বা অনেক ক্ষেত্রেই শেখানো হয় যে বাড়ির পুরুষ বড়দের সামনেও নিজের শারীরিক সমস্যার কথা বলবি না। এইগুলো একটা সামাজিকভাবে মেয়েদের যে শারীরিক স্বাস্থ্য, কি হয়তো সে তার পিরিয়ড হলে সবার সামনে বলতে পারবে না বা ইত্যাদি ইত্যাদি, এইটা আমাদের তাদের স্বাস্থ্য, তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্যের উপর কতটা অ্যাফেক্ট করেছে? করে। এবং তবে একটা কথা বলি, যে যত সচেতনতা বাড়ছে, শিক্ষা বাড়ছে, এবং স্কুলেও আজকাল নানা রকম তাদের টিচাররা এটা নিয়ে ডিসকাস করছে, তত তাদের নলেজ বাড়ছে, তারা আরও বেশি প্রকাশ্যে আসছে, এবং বেশিরভাগ সময় তারা তাদের সমস্যাটা জানায় কোনো বান্ধবীকে বা তার মায়ের কাছে। হুম বাবার কাছে ইউজুয়ালি সেললাম কেউ বলে না। হুম তবে গ্র্যাজুয়ালি দেখা যাচ্ছে, যখন ওয়ান চাইল্ড ফ্যামিলি আছে, বাবার মেয়েই একটি সন্তান, তখন বাবারা কিন্তু মেয়ের প্রতি বেশি অ্যাফেকশনেট। হুম সেটা আমার ক্ষেত্রে একটা জ্বলন্ত উদাহরণ। এবং মেয়েরাও কিন্তু বাবাকে বেশি ভালোবাসে মায়ের থেকে।
কিন্তু প্রবলেমসে কিন্তু তারা মাকে এইসব প্রবলেমসে বেশি অ্যাপ্রোচ করে। তো সেই সূত্রেই আমি দেখতে পাচ্ছি যে কি গ্রাম কি শহর, এখন আমাদের চেম্বারে অনেক ছোট ছোট মেয়েরা তাদের প্রবলেম নিয়ে আসছে, রাইট ফ্রম দ্য স্টার্ট অফ দ্য পিউবার্টি, মানে মেন্স সবার থেকে থ্রু আউট দি অ্যাডোলেসেন্স এবং হুম। কিছুটা আর্লি রিপ্রোডাক্টিভ ইয়ার্সও। তাহলে তো এটাও বাস্তব যে যে কোনো শারীরিক স্বাস্থ্য সচেতনতা হোক, বেসিকটুকু, যে ছেলে হোক বা মেয়ে হোক, সব লিঙ্গের সব ধরনের অন্তত মানে সচেতনতা হওয়া উচিত। আপনি মনে করেন যে এখনো অবধি এনাফ সেই সচেতনতা আছে আমাদের সমাজে? এখনো পুরোপুরি হয়ে ওঠেনি, কিন্তু যত দিন যাচ্ছে শিক্ষার প্রসার বাড়ছে, সোশ্যাল মিডিয়াম, বই, এগুলো যত হচ্ছে তত বেশি এই সচেতনতা কিন্তু বাড়ছে ক্রমশ। এবং অনেক ছেলেরা আছে এখন আমাদের কাছে আসে বিয়ের আগেই, যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখে নিতে চায়। আজকের ডেটে তো এই যে বন্ধ্যাত্ব বা বাচ্চা হচ্ছে না, এই সমস্যা নিয়ে তো বহু দম্পতি আপনাদের কাছে আসে। তো কি কি টেকনোলজি অ্যাভেলেবেল আছে যেটার মাধ্যমে এই যে সমস্যা হয় সেটার সমাধান সম্ভব? আসলে এটা সমাধানটা শুরু হয় প্রথমে তাদের সঙ্গে জানতে হয় প্রশ্ন করে, তাদের যেটাকে আমরা মেডিকেল টার্মস বলি হিস্ট্রি টেকিং, ওকে। তারা নিজেরা কতটা বলছে হুম। অনেক সময় লিডিং কোশ্চেন্স করে জানতে হয়। হুম। এবং সেই অনুযায়ী পুরুষ এবং মহিলার দুজনেরই একটা শারীরিক পরীক্ষা করা হয়। ডিপেন্ডিং অন দ্যাট আমরা টেস্ট সিলেক্ট করি যে জানার জন্য যে কি কারণে তাদের মধ্যে প্রেগন্যান্সি হচ্ছে না। ওকে। এই কারণটা বিশ্লেষণ করা খুব জরুরি, কেন সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্টটা সঠিক ট্রিটমেন্ট করতে হয়। কারণ না জেনে ট্রিটমেন্ট করলে সেটা ইজ বেসিক্যালি আ ওয়েস্টেজ অফ টাইম। হুম। তো ওই জন্যে আমরা চেষ্টা করি কারণটা বিশ্লেষণ করার, এবং পুরুষ বা নারী বা উভয়েরই সম্মিলিত আছে কি না সেটা বোঝার চেষ্টা করি। এবং তাদের প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয় ডিপেন্ডিং অন দ্য কজ, মেডিকেল ট্রিটমেন্ট, বা যারুর কোনো ধরুন টিউমার আছে তার ল্যাপ্রোস্কোপিক সার্জারি করে ঠিক করা। কারো ক্ষেত্রে ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি করলেই সমস্যাটা সমাধান হয়ে যায়, কারোর ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট করলেই হয়। এরপরে যখন হয় না তখন হুম। আমরা বিশ্লেষণ করি, আবার রিভিউ করি হুম। যে কেন হচ্ছে না, এবং সেই অনুযায়ী তাদের পরবর্তী নেক্সট স্টেপ অফ অ্যাকশন, ধরুন ইন্ট্রাউটেরাইন ইনসেমিনেশন বা ইনভিট্রো ফার্টিলাইজেশন, বা যেটাকে আইভিএফ। চলতি কথায় বলা হয় টেস্ট টিউব বেবি, ওকে। ওকে। সেগুলো আলোচনা করা হয়। টেস্ট টিউব বেবি মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন, মানে এই টেকনোলজিটার নাম আইভিএফ, তাই তো? হুম। আচ্ছা, তাহলে একটু এইটা বলুন, কারণ ইটস আ ভেরি ট্রেন্ডি টপিক। কি এই আইভিএফটা কি কি পদ্ধতিতে হয়, বা কখন আইভিএফ এর প্রয়োগ আপনাদেরকে করতে হয়? আসলে আইভিএফটা কোনো সুনির্দিষ্ট করার সময় নেই। যেমন আচ্ছা। একটা ছোট্ট উদাহরণ দিই, কোনো মেয়ের ধরুন কোনো কারণে তার একটা টিউব বাদ হয়ে গেছে, হুম। বা কোনো অসুখে তার টিউবটা খারাপ হয়ে হুম। গেছে, তার কাছে কিন্তু আইভিএফটাই প্রথম স্টেপ, এবং পারহ্যাপস দ্য বেস্ট স্টেপ অ্যান্ড দ্য লাস্ট স্টেপ। অ্যাট দ্য সেম টাইম অনেক রোগ আছে, যেমন পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, বা যার ওভুলেশনে গোলমাল আছে, এন্ডোমেট্রিওসিস বলে একটা অসুখ আছে, বা ছেলেদের যাদের অল্প স্বল্প স্পার্মের প্রবলেম আছে, কারো ক্ষেত্রে বেশি প্রবলেম আছে, সেই সব ক্ষেত্রে আইভিএফ করাটা জরুরি হয়ে দাঁড়ায়। আর যখন দেখা যায় যে সাধারণভাবে দেখে যে কারণ কোনো নির্ণয় করা যাচ্ছে না, অথচ তাদের প্রেগনেন্সি হচ্ছে না, সেটাকে বলা হয় আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি, তখন আমরা আইভিএফ তাদের সাজেস্ট করি। এবং আইভিএফ কিন্তু অ্যাপার্ট ফ্রম প্রেগনেন্সি দেওয়া ছাড়াও ইটস ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টেস্ট, কেন ওটাই একমাত্র প্রমাণ করে যে স্বামীর শুক্র তার ওয়াইফের ডিমটাকে ফার্টিলাইজ করবে কিনা, যেটা কিনা অন্য কোনো টেস্টের মাধ্যমে করা যায় না কিন্তু। আচ্ছা। এবং ডিমের নির্ণয়ন, শুক্রাণু নির্ণয়ন, তাদের কোয়ালিটি কেমন, এবং রেজাল্টেন্ট যে এমব্রায়ো বা ভ্রূণ কেমন হলো, এগুলো আইভিএফ করলেই জানা যায়। তাহলে যারা সাধারণ দর্শক, যারা নন মেডিকেল পার্সন, তাদের জন্য একটু যদি সিম্পলি বুঝিয়ে দেন যে আইভিএফটা কি অ্যাকচুয়ালি? খুব সহজ সরল কথায় আইভিএফটা হচ্ছে যখন মহিলা ডিম্বাণু পুরুষের শুক্রাণুর সাথে ল্যাবরেটরিতে সম্মিলিত করা হয়, করে ভ্রূণ তৈরি করা হয়, এবং মহিলার শরীরে আবার ফিরিয়ে দেওয়া হয়, যেখানে তাদের বাচ্চাটা আলটিমেটলি বড় হয় হুম। বা হুম। যেখান থেকে জন্ম নেয়। খুব শর্টে সেটা হচ্ছে আইভিএফ। আচ্ছা, এবার ধরুন আপনি এমন একজন মানুষ যিনি আইভিএফ এর মানে আইভিএফ নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। তাহলে এই যে শুরুর সময়ের আইভিএফ টেকনোলজি আজকে
এত টেকনিক্যাল আপগ্রেডেশন হয়ে আজকের যে টেকনোলজি, এই তফাৎটা কীরকম, এই পুরো টেকনোলজিটা কীরকম জার্নি দিয়ে গেছে, শুরুর সময় কী ছিল আর আজকের ডেটে কীরকম অবস্থায় এই আছে? জার্নিটা দীর্ঘ জার্নি, এবং এটা অনেক এভলিউশনের মধ্যে দিয়ে গেছে। একদমই তাই। যে কোনো একটা জিনিস আবিষ্কারের পরে যখন হুম। সেটা তার কি বলবো আর কি বাস্তবে রূপান্তরিত হুম, হয় বা হুম, প্রচলিত হয়, তার মধ্যে অনেকগুলো স্টেপস লাগে। হুম, এবং যত দিন গেছে আইভিএফটা মোর রিফাইন্ড হয়েছে। আগে আইভিএফ করা অনেক শক্ত ছিল। আমার মনে আছে আমাদের বাইরে থেকেই যখন আমরা বিলেতে এমার্জেন্সি করতে করতে মাঝে মাঝে দেশে আসতাম, স্যার মানে বিএন চক্রবর্তীর জন্য আমরা নিডল আনতাম, হুম। মিডিয়া আনতাম, পেট্রি ডিশ আনতাম, যখন এগুলো এখন অনেক দাম ছিল। তো এখন সেগুলো খুব ইজি, এবং আইভিএফটা অনেক স্ট্রিমলাইন্ড হয়ে গেছে আচ্ছা। এবং উন্নত হয়েছে। যার ফলে রেজাল্ট যখন আইভিএফ শুরু হয়, হুম, যেটা 1% বা 2% বা 5% বা হুম, 8% ছিল, সেটা এখন গিয়ে অনেক উপরে দাঁড়িয়ে গেছে। কিন্তু হুম। আরও বাড়াতে হবে। আরো বেটার। এটা আমার মনে হয় যে স্টিল উই আর নট টোটালি সাকসেসফুল। ইট নিডস মোর এভলিউশন, যেটা হচ্ছে। যত হ্যাঁ। টেকনোলজি এগোবে তত জিনিসটা প্রোগ্রেস করবে এবং হুম। আরও রেজাল্ট বাড়বে। আজকের ডেটে ধরুন যদি কেউ আইভিএফ করাতে চান এবং আইভিএফ এর মাধ্যমে সন্তান ধারণ করতে চান, মোটামুটি কীরকম খরচা হয়? মানে বিভিন্ন নার্সিংহোমে তো বিভিন্ন, যদিও। এটা কিছুটা নির্ভর করে কি ধরনের আইভিএফ হচ্ছে। আচ্ছা। অর্থাৎ মহিলার ডিম পুরুষের শুক্র নিয়ে তাদের সেলফ স্পার্ম সেলফ এগস দিয়ে আইভিএফ হচ্ছে কিনা, যেটা নর্মাল আইভিএফ। যদি কোনো পুরুষের শুক্রাণুর সংখ্যা বা গতি খুব কম থাকে, সেক্ষেত্রে এক একটা শুক্র এক একটা ডিমের মধ্যে ইনজেক্ট করে ভ্রূণ তৈরি করতে হয়। সেটা হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। সেটা আইভিএফের আরেক স্টেপ উপরে। অনেক মহিলার ক্ষেত্রে যাদের বিভিন্ন কারণে ডিম নেই, বা তার জন্মগতভাবেই ওভারিটা ডিফেক্টিভ, বা ডিম শেষ হয়ে গেছে বয়সের কারণে, তাদের যখন আমরা এগ ব্যাংক থেকে এগ নিয়ে আইভিএফ করি, সেটা হচ্ছে আইভিএফ উইথ ডোনার এগস। আর যে পুরুষ একান্তভাবে শুক্র প্রডিউস করতে পারে না, বা তার টেস্টিসটাই নষ্ট হয়ে গেছে কোনো কারণে, ধরুন ম্যালিগনেন্সি হয়েছিল ছোট বয়সে, তো তার ক্ষেত্রে আমরা স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম নিয়ে ওয়াইফের ডিমের সাথে ফার্টিলাইজ করে আইভিএফ করি। এটা হচ্ছে আইভিএফ উইথ ডোনেটেড স্পার্ম। হুম, আর একটা জিনিস হচ্ছে, যখন মহিলার ইউট্রাসে কোনো প্রবলেম আছে বা অনেকগুলো প্রেগনেন্সি লস হুম, হয়েছে, হুম। তখন তাদের বাধ্য হয় তারা আরেকজন মহিলার সাহায্য নেওয়া, যেটাকে বলে থার্ড পার্টি রিপ্রোডাকশন, অর্থাৎ সারোগেসি। আচ্ছা। এই বিভিন্ন ধরনের সাব টাইপের ওপর আইভিএফ এর খরচাটা নির্ভর করে। তবে আমার সেন্টারে সাধারণ আইভিএফ করতে অ্যারাউন্ড 2 লক্ষ টাকা খরচা হয় আচ্ছা। প্রথমবারের জন্য। এই সারোগেসি নিয়ে এখন একটা মানে ভারতবর্ষে বহু চর্চিত এটা, বহু বলিউড সেলিব্রিটি দেখা যাচ্ছে যে তাদের ওয়াইফরা সারোগেট মাদার মারফত সন্তানদের আনছেন পৃথিবীতে। তো এই সারোগেট মাদার বা সারোগেসি যেটা আপনি বললেন ছোট করে, আমি চাইবো যে এইটা একটু বুঝিয়ে বলুন দর্শকদের জন্য। আসলে যে মহিলার ইউটারাসটা কোনো কারণে বা অপারেশনের কারণে বা ম্যালিগনেন্সির কারণে রিমুভ হয়ে গেছে, বা যে ইউটারাসটা বারবার মিসক্যারেজ হচ্ছে, বা প্রেগনেন্সি হয়েও সেটা ক্যারি করতে পারছে না, তাদের ক্ষেত্রে সারোগেসির প্রয়োজন হয়। এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আপনি জানেন কিনা জানি না, 2022 সালে পার্লামেন্টে একটা বিল পাস করে দিয়েছে এআরটি ল। এই আচ্ছা। এআরটি ল এর আন্ডারে এই আইভিএফ অ্যান্ড অ্যাসোসিয়েটেড ট্রিটমেন্টসটা পড়ে যায়। যার ফলে ফিল্ম স্টাররা যখন সারোগেসি করেছিল, সেটা কিন্তু এখনকার দিনে সম্ভব হবে না। কেন? কিরকম তাহলে পরিবর্তন তারা হয়েছে? গভর্নমেন্ট বললে তোমার বাচ্চা আছে, আর তোমার সারোগেসি করার কোনো দরকারই নেই। আচ্ছা। এই লটায় কি পরিবর্তিত হয়েছে? লটায় পরিবর্তিত হচ্ছে যে যার প্রকৃত দরকার তার সারোগেসি করা ওকে, উচিত। গট ইট। হ্যাঁ, এবং সেই লয়ের মাধ্যমে এখন এখন যার সত্যি প্রকৃত সারোগেসি দরকার, তারও করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। হুম, কেন এতগুলো স্টেপসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যে যে ইউটারাসটা এর কাজে লাগাবে সেই বিরক্ত হয়ে ছেড়ে দিচ্ছে। মুশকিল হচ্ছে এটাই। গট ইট। যখন কথাই উঠলো তখন মানে এই যে আইভিএফ এর আপনার সাথে যখন অফ দ্য ক্যামেরায় আলোচনা হচ্ছিল, আপনি বলছিলেন যে ডক্টর শুভাশিস মুখোপাধ্যায় এবং প্রফেসর বৈদ্যনাথ চক্রবর্তীর কথা। এই মানুষরা মানে শুরুতে আইভিএফ নিয়ে ভারতবর্ষে প্রচুর কাজ করেছেন। এক্স্যাক্টলি। আমি একটু ইতিহাসের পাতাটা উল্টাবো, সাহিত্য নিয়ে যেহেতু কথা হচ্ছে, যে এই ভারতের এই টেকনোলজি শুরু এটা কিভাবে হয়েছিল? এটা শুরু হয়েছিল
আমাদের ছাত্র অবস্থাতেই যখন সুভাষ মুখার্জি আমাদের ফিজিওলজির মাস্টারমশাই ছিলেন, হুম, উনি গাইনোকোলজিস্ট হলেও উনি বেসিক্যালি ফিজিওলজি নিয়ে পড়াতেন আমাদের কলেজে। আচ্ছা। এবং ওনার একটা অ্যানিমেল হাউস ছিল আমার যেখানে ফিজিওলজি উনি অনার্স ছিল। বিভিন্ন জন্তু জানোয়ার এবং ওদের প্রিয় একটা কি বলবো শিপ ছিল, ভেড়া ছিল, যার উপর নানা রকম এক্সপেরিমেন্ট করতেন। আচ্ছা। অ্যান্ড হি ওয়াজ দ্য ম্যান যে আমাদের শিখিয়েছিল ভাবতে, এবং ভাবতেন শুধু নয়, সেটাকে কি করে রূপকার করা হবে সেটা চিন্তা করতে। আর ডক্টর চক্রবর্তী হচ্ছে উনি অস্ট্রেলিয়াতে গেছিলেন অনেক দিন আগে, মানে আমাদের যখন হাউস স্টাফশিপ করছি সেইখান থেকে উনি আইভিএফ এ অনুপ্রাণিত হয়ে আসেন, এবং তারপরেই উনি মানে তার আগে থেকে উনি ইনফার্টিলিটি নিয়ে কাজ করতেন, এবং এবং যদি ইনফার্টিলিটির জনক বলা যায় ভারতবর্ষে, সেটা হচ্ছে ডক্টর প্রফেসর বি.এন. চক্রবর্তী। হুম। এবং উনি ফার্স্ট কলকাতায় একটা ইনস্টিটিউট করেন, ইনস্টিটিউট অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন, যেটা এখনো ভালো করেই চলছে সল্ট লেকে। হুম। আপনিও তো ব্যক্তিগতভাবে আভা সার্জি সেন্টার করেছেন। তো সেখানে ধরুন এই যে ধরুন একজন ডাক্তারবাবু তার নিজের একটি আ মানে চিকিৎসার সাথে, সাথে একটি আ সেন্টার শুরু করা বা আ এগুলো শুরু করা। এগুলোর সময় আপনার মধ্যে মোটিভেশন বা কি, কি ভাবনা চিন্তা কাজ করছিল? এর পেছনে দুটো মোটিভেটার ছিল। একজন হচ্ছে আমার স্ত্রী ডক্টর কঙ্কন মিত্র, আরেকজন হচ্ছে ওনার বাবা অর্থাৎ আমার শ্বশুর ডক্টর কমল মিত্র। উনি ওনার সময় মানে আনডিভাইডেড বিহারে একজন নামকরা গাইনোকোলজিস্ট ছিলেন, এবং আল্ট্রাসাউন্ডের উপরে ওনার অনেক কাজ আছে, উনি সেটা দিয়ে খুব প্যাশনেট ছিলেন। হুম, ওনারাই আমাদের মানে আমাকে মোটিভেট করে যে আমাদের কিছু করা উচিত, স্পেশালি সমাজের যারা ইকোনমিক্যালি অ্যাফোর্ড করতে পারে না, তাদের যাতে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করতে পারি, বা একটা সৎভাবে হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে পারি বা আইভিএফ করতে পারি, হুম। সেই চিন্তাভাবনা নিয়েই সার্জি সেন্টারের আবিষ্কার, মানে সূচনা। আ ধরুন আজকের ডেটেও যে মানে যেমন ধরুন জন্মের আগে লিঙ্গ নির্ধারণ এটা তো একটা অবৈধ বিষয়। কিন্তু এইরকম কি ট্রেন্ড আজকের ডেটে মানে এখনো আছে যে পেশেন্টরা অনেক সময় জন্মের আগে লিঙ্গ নির্ধারণ করতে চাইছে? এখনো আছে। এবং সেইটা যে অনৈতিক এবং সেটা নিয়ে একজন প্রফেশনাল ডাক্তার হিসেবে আপনি সমাজের দিকে কি বলতে চাইবেন? এটা এটা আমরা একদমই প্রমোট করি না। আমরা ফার্স্টেই লিখে দিই, কেউ যদি রিকোয়েস্ট নিয়ে আসে যে সেক্স ডিটারমিনেশন অ্যান্ড সেক্স ডিসক্রিমিনেশন ইজ এ মেডিকো লিগাল অফেন্স, উই ডোন্ট এনকারেজ ইট অ্যাট অল। এটা আমরা এনকারেজ করি না। আমাদের কাছেও মাঝে মাঝে আসে, ডাক্তারবাবু আমার দুটো মেয়ে আছে, আমার মানে কি বলবো, আবার বংশকে রক্ষা করবে। তাহলে বংশ মেয়েরাই রক্ষা করে, কেন আজকাল মেয়েরাই বাবা মাকে দেখে, ছেলেরা তার শ্বশুর শাশুড়িকে দেখে। হুম, না আজকেও মানুষ সেটা ভাবছে, এটাই দুর্ভাগ্যজনক। আরেকটা বিষয় হচ্ছে যে ধরুন সন্তান না হওয়ার জন্য তো অনেক সময় একটা মানসিক জটিলতা বা অশান্তি সৃষ্টি এগুলোও তো হতে দেখেছেন। আম এই এক্সপেরিয়েন্সগুলো কীরকম? মানে তখন আপনারা কিভাবে সামলান? মানে চিকিৎসার বাইরেও তো তখন মেন্টর হিসাবেও অনেক কথা বলতে হয়। অ্যাকচুয়ালি কাউন্সিলিং একটা ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। তাদের সাথে কথা বলা, তাদের সমস্যাটা বোঝা, তাদের বোঝানো, তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা সম্বন্ধে জানা, এবং তারা কোন সমাজ থেকে কোথা থেকে আসছে সেটাকে বিশ্লেষণ করা, এবং সেইভাবে তাদের বুঝিয়ে কাউন্সিলিং করা একটা ইন্টিগ্রাল পার্ট। অনেক সময় আমরা বেশিরভাগ সময় নিজেরাই কাউন্সিলিং করি, এবং অনেক সময় প্রফেশনাল কাউন্সিলরদের সাহায্য করতে হয়। হুম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটাও হয় না, তখন দে আর ভেরি অ্যাডামেন্ট যে না, আমার এটাতে হবে না, আমার দোষ কোনো নেই, আমার ওয়াইফেরই দোষ। আচ্ছা। এরকম একটা সিচুয়েশনে দাঁড়ায়। মানে আজকের ডেটেও এরকম মানে সমাজে কিছু পুরুষ রয়েছেন যারা মনে করেন যে Exactly. বাচ্চা না হলে সেটা মহিলাদেরই দোষ। হ্যাঁ, এবং তাদের সেটা আমি এটাই জিজ্ঞেস করছি যে এই যে বাচ্চা না হলে মহিলাদের দোষ, এই যে ভাবনা চিন্তা এটা কতটা ভুল এবং এই সমাজে কতটা রোগ ঢুকে আছে, বাসা বেঁধে আছে। আর ২ নম্বর কথা, মেডিকেলি এটার সলিউশন মানে পুরুষদের মেডিকেলি এটার সলিউশন কি, কি থাকে? ওই জন্য পুরুষদের ডিটেল ডায়াগনোসিস করতে হবে, হুম, এবং এই আগেই বলেছি যে কাউন্সিলিং বা তাদের বোঝানো একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। এখনও সমাজের বিভিন্ন স্তরে, বিট লো, বিট হাই, বিট মিডল, অনেক লোক আছে যারা এটা বুঝতেই চায় না। তাদের অনেকগুলো সেশন দিয়ে বোঝাতে হয়, তাদের পরীক্ষা নিরীক্ষা মানে আমরা বুঝিয়ে করি, এবং তাকে বলি যে দেখো তোমার ভাই এই ট্রিটমেন্টটা তোমার জন্য সাকসেসফুল হবে, তুমি এটার দিকে করো, শুধু শুধু ব্লেম গেম করো না, এবং তাতে তোমার ফ্যামিলি হবে না।
তোমার ফিউচারটার জন্য তুমি নিজেকে একটু ওপেন করো, এই কাজটা করো, তাহলে তোমার প্রেগনেন্সি হবে। এটা অনেককেই আমরা বুঝিয়ে বলে আলটিমেটলি বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়ে যাওয়া যায়। এইটা কতটা দেখেছেন যে মানে আমি এক্স্যাক্ট তো বলা সম্ভব না, যে মোটামুটি কীরকম ক্ষেত্রে দেখেছেন যে মহিলার কোনো সমস্যা নেই, পুরুষদের জন্য বাচ্চা হচ্ছে না? পুরুষরা ইন্ডিভিজুয়ালি 30% অফ ইনফার্টিলিটি কজের জন্য রেসপন্সিবল, ওকে। আর মহিলাকে তো সম্মিলিত করলে সেটা গিয়ে দাঁড়ায় 50%। সুতরাং 30% ইজ নট এ ম্যাটার অফ জোক। আর একটা মজার ব্যাপার হচ্ছে, কত 2 দশক ধরে পুরুষের যে নর্মাল সিমেন প্যারামিটার্সগুলো, অর্থাৎ তাদের যে সংখ্যা বা তাদের যে গতি, সেটা কিন্তু কমে আসছে, যার ফলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দুবার বাধ্য হয়েছে সিমেনের নর্মাল স্ট্যান্ডার্ডটা কমিয়ে দেওয়ার জন্য। বুঝতে পারছেন তো? এখন যেমন সেটা এসে দাঁড়িয়েছে 30 মিলিয়ন হচ্ছে লোয়েস্ট নর্মাল কাউন্ট, গতি হচ্ছে 30%, আর নর্মাল স্পার্ম পার্সেন্টেজ হচ্ছে 4%। ওকে। বুঝতে পারলেন তো তো? মানে মানে এটাও তো সমাজে একটা সচেতনতার আমার মনে হয় প্রয়োজন আছে। নিশ্চয়ই, নিশ্চয়ই। এখানে একটা কথা বলুন যে আর একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে আগের থেকে অ্যাভারেজ বেশি বয়সে মানুষের বিয়ে হচ্ছে। তো সেখানে যদি বেশি বয়সে বিয়ে হয়, তো সেটা সন্তান ধারণের ক্ষেত্রে কতটা জটিলতা হতে পারে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কত বেশি বয়সের পর গিয়ে সন্তান ধারণে জটিলতা হতে পারে? দেখুন, মেয়েদের সন্তান ধারণের সবচেয়ে আইডিয়াল হচ্ছে 25 বছরের আশেপাশে। হুম 30-এর পর থেকেই তাদের ফার্টিলিটি ডিক্লাইন করতে আরম্ভ করে, এবং 35-এর পরে আরও কমে যায়, 40 পরে একদমই কমে যায়। তখন প্রেগনেন্সির চান্স গিয়ে দাঁড়ায় 4-5%-এর মতো। ওকে। এখন দেখা যাচ্ছে যে মেয়েরা যত পড়াশোনা করছে, যত তাদের ইচ্ছা আছে নিজের স্বাধীন হব, কেরিয়ারের দিকে যাচ্ছে, বা অনেকের ফ্যামিলিয়ান কারণেও হোক, তারা বিয়ে করতে দেরি করছে। তার ফলে একটা বিরাট প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, তাদের তো সময়ের ঘড়িটা চলছে। হুম তার ফলে তাদের ডিমের যে রিজার্ভটা, যেটা তারা মায়ের পেট থেকে নিয়ে জন্মেছিল, সেটা খুব কমে যাচ্ছে, ন্যাচারাল প্রসেসটা। এবং এটা একটা বিরাট কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রেগনেন্সি না হওয়ার পথে। হুম আর অ্যাট দ্য সেম টাইম লাইফস্টাইল ডিসঅর্ডার্স বাড়ছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড ডিসঅর্ডার্স। হুম ছেলেদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, তাদের বিভিন্ন অফিসের মানে স্ট্রেস স্ট্রেস, হ্যাঁ, একটা বিরাট প্লে করে, এবং তাদের ওই যে বললাম শুক্র সংখ্যা এবং ইরেগুলার গতি- লাইফস্টাইল। আচ্ছা, এই যে পুরুষদের ইনফার্টিলিটি যেটা আমি বলছিলাম, সেইখানে যায়, সেইখানে তো এরকম কি কোনো মানে ব্যাপার আছে যেখানে টেস্ট ছাড়াও ধরুন বিভিন্ন রোগ রয়েছে যেটা আপনি বললেন, যে ডায়াবেটিস বা ইত্যাদি ইত্যাদি, মানে একটা ইন্ডিকেশন পাওয়া যেতে পারে যে আম, তার কনসার্ন হওয়া উচিত যে তার স্পাম কাউন্ট বা তার ফার্টিলিটি কমতে পারে? পুরুষদের ক্ষেত্রে বলছি, যেহেতু সচেতনতা কম। যেমন একজন পুরুষ যখন আমাদের কাছে আসে, হুম আমরা ফার্স্টেই তাকে দেখলেই বুঝতে পারি তার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্সগুলো কেমন, তার বিল্ড কেমন, অর্থাৎ তার দাড়ি গোপ আছে কিনা। হুম যদি তার দাড়ি গোপ থাকে, তাহলে বুঝতে হবে তার টেস্টিসের ফাংশন ঠিক হচ্ছে, অন্তত হরমোনাল সাইডে। হুম এবারে আরেকটা জিনিস জানতে হয় তাদের থেকে, তার কোনো রোগ আছে কিনা, অর্থাৎ হাইপার টেনশন, ডায়াবেটিস, হাইপোথাইরয়েড ইত্যাদি ইত্যাদি। হুম ইতিহাসে তার কোনো মামসের ইতিহাস আছে কিনা, অর্থাৎ তার কলা ফুলে কখনো জ্বর টর হয়েছিল কিনা, টেস্টিসে ব্যথা হয়েছিল কিনা। এগুলো হচ্ছে লিডিং হিস্ট্রি, সেখান থেকে আমরা সাসপেক্ট করি যে এর একটা সমস্যা থাকতে পারে। হুম এবং সিমেন অ্যানালিসিস বা শুক্রর পরীক্ষাটা, এটা হচ্ছে একটা আই ওপেনার। ইট ওকে। ওপেন্স আপ এ লট অফ ওয়ার্ল্ড, এবং সেই অনুযায়ী আমরা তখন স্পেসিফিক হরমোনস বা স্পেসিফিক আরও কিছু শুক্রর ফাংশন জানার জন্য টেস্ট করি, তার থেকে আরও ডিপ রিজনটা বোঝা যায়, বা এবং তার রেমেডিও বার করা যায়। হুম আমি মেয়েদের বয়স নিয়ে তো আপনাকে প্রশ্ন করলাম, ছেলেদেরও কি সন্তান ধারণের জন্য কোনো আইডিয়াল বা আদর্শ বয়স রয়েছে যে এর মধ্যে সন্তান হলে ভালো? আসলে যত ইয়াং হয়, হুম সে ফর এক্সাম্পল অ্যারাউন্ড 40s or 45s or less than 50, তখন তাদের প্রবলেমসটা কম হবে এবং সন্তান ধারণের ক্ষমতাটা বেশি থাকবে, তাদের স্পার্মের সমস্যাটা কম হবে, যদি না তার কোনো আদার ইতিহাস থাকে। হুম যত দেখা যায় যে যত বয়সে পুরুষরা সন্তান ইয়ে করে, তাদের নানা রকম জেনেটিক অ্যান্ড এপিজেনেটিক ম্যালফরমেশনস বাচ্চাদের মধ্যে নজরে আসছে। আচ্ছা। সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে এখন বেশি বয়সে বাচ্চা হওয়ার কিন্তু একটা অসুবিধা আছে।
অর্থাৎ অর্থাৎ এটা দেখা যাচ্ছে যে যদি বেশি বয়সের সন্তান ধারণের প্ল্যান থাকে তাহলে অনেক ক্ষেত্রে বাচ্চা যে হচ্ছে তার বিভিন্ন সমস্যা হতে হ্যাঁ, পারে। মানে পুরুষের কোনো বয়স নেই, কারণ সে প্রত্যেকদিন শুক্র তৈরি করে, হুম বুঝতে পেরেছেন তো? তো সে 60 বছর বয়সেও জনক হতে পারে। হুম অবশ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এআরটি ল অনুযায়ী পুরুষের বয়স যদি 55 হয়ে যায় এবং মহিলার বয়স যদি 50-এর বেশি হয়ে যায়, আমরা আর আইভিএফ করতে পারবো না। ওকে ওকে এবার আমি আপনাকে একটা বিষয়ে আসছি, সেটা হচ্ছে যে একটা সিনেমা ছিল ভিকি ডোনার বলে, খুব হিট হয়েছিল, স্পাম ডোনেশন। তাহলে এই স্পাম ডোনেশন বিষয়টা একটু যদি বলেন। স্পাম ডোনার হচ্ছে যারা সিমেন্ট ডোনেট করে বললে ভুল হবে, তারা সিমেন্টটা ব্যাংকে দেয় সেটাকে কাজে লাগাবার জন্য, কিন্তু তার আগে তাদের মধ্যে দিয়ে কতগুলো প্রসেস করতে হয় এবং তার জন্য একটা কোয়ারেন্টাইন পিরিয়ডও আছে আচ্ছা এবং কিছু কিছু পরীক্ষা করতে হয়, নেমলি তাদের কোনো সেক্সুয়াল ডিজিজ আছে কিনা, ভাইরাল ডিজিজ আছে কিনা, যেমন HIV, HCV, হেপাটাইটিস, VDRL, সিফিলিস, এগুলো সব দেখে নিতে হয়। তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কী, তার সন্তান সুস্থ কিনা, এগুলো দেখে নিলে ভালো হয় এবং তখন সে সিমেন্ট ডোনেট করতে পারে। যে সিমেন্টটা আমরা নিয়ে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম রেখে দিয়ে তারপর ইউজ করি, কারণ ইউজ করার আগে আমরা আবার সিমেন্টটা টেস্ট করে দেখে নিই যে ওর মধ্যে কোনো ইনফেকশন। ধরুন আমার আজকে HIV পজিটিভ হয়েছে, আমার সিমেন্টে দেখুন আর না পজিটিভ নাও হতে আচ্ছা, পারে, সেটা কিছুদিন পরে আসবে। তো সেইটা তাহলে মাথায় রাখতে যে হবে। যিনি স্পাম দিচ্ছেন তারও কিছু পরীক্ষা নিরীক্ষা হয় আফটার আ সার্টেন হুম। টাইম। আচ্ছা, এবার এখানে একটা কথা বলুন যে এই স্পাম ডোনেশনগুলো কোথায় হয়, মানে কোথায় গিয়ে মানুষ করতে পারে? অ্যাকচুয়ালি আমার যে সেন্টার আছে, উই আর অফিসিয়ালি পারমিটেড টু অল সর্টস অফ IVF, ইনক্লুডিং স্পার্ম ব্যাংক, এগ ব্যাংক, সারোগেসি, এভরিথিং। স্পার্ম ব্যাংকটা আমাদের একদিন নিজেদের ছিল, কিন্তু এখন আমরা যেহেতু রুলস বাড়ছে, নানা রকম রেগুলেশনস বাড়ছে, টেস্ট করতে হচ্ছে, খাতাপত্র মেনটেন করতে হচ্ছে, দেয়ার আর স্পার্ম ব্যাংকস অ্যান্ড আমরা তাদের থেকে সাহায্য নিই স্পার্ম প্রোভাইড করার জন্য। ওকে, পিসিওএস আজকের ডেটে একটা বড় ইস্যু। পিসিওএস বহু অল্প অল্প বয়সী মহিলাদের মধ্যেও দেখা যাচ্ছে। তাহলে এইটা সন্তান ধারণের ক্ষেত্রে কতটা বাধা হতে পারে, বা পূর্ব থেকেই হয়তো কারোর বিয়েও হয়নি বা বয়স কম, পিসিওএস হয়েছে, তার কতটা সতর্ক থাকা উচিত? এই যে এই যে আপনি বলছেন না যে বাচ্চা মেয়েদের কি প্রবলেম হয়, বাচ্চা মেয়েদের প্রথম যে লক্ষণ দেখা যায় PCOS এর, তার মাসিকের ইররেগুলারিটিটা, হুম এবং মাসিক ইরেগুলার হয়ে যায়, দীর্ঘদিন বন্ধ থাকে, তারপরে হয় ওষুধ দিয়ে করতে হয়, বা যখন শুরু হয় তখন অনেক দিন ধরে চলে, বেশিভাবে চলে। এইটা হচ্ছে ফার্স্ট লক্ষণ। হুম এবং অনেক বাবা মা আজকাল আগেই আসে এবং আমরা হুম তাদের সচেতন করে দিই, স্পেশালি এই লাইফস্টাইল মডিফিকেশনস না করাটা। ওকে, এখন এই যে ফাস্ট ফুডের দিকে ঝোঁক, এক্সারসাইজ করা, সবাই মোবাইল নিয়ে বসে আছে, ল্যাপটপে কাজ করছে, এর ফলে PCOS এর ইনসিডেন্সটা বাড়ছে। এটার সাথে কি ওয়েট গেইন একটা রিলেটেড? বিরাট সম্পর্ক আছে। যত ওজন বাড়বে তত সমস্যা বাড়বে, তত সমস্যা বাড়বে, ওজন বাড়বে। এটা চক্রহারে চলে। এই চক্রটা কাট করতে হবে। ওকে, সেটা আপনার নিজস্ব লাইফস্টাইল করে সো করতে ওয়েট হবে। লুজের ওপর একটা লক্ষ্য হুম। রাখা উচিত। এই কারণে পলিসিস্টিক ওভারি মানে বাবা মারা ভাবতো বা সাধারণ জনতা ভাবতো যে ওভারির মধ্যে সিস্ট হয়েছে। হুম বেসিক্যালি কিন্তু ব্যাপারটা তা না। আমি এটাই জিজ্ঞেস করতাম আপনাকে যে পিসিওএস বিষয়টাই একটু বুঝিয়ে হ্যাঁ, বলুন। PCOS মানে হচ্ছে তার ওভারিতে প্রচুর ডিম্বাণু আছে, কিন্তু সেগুলো যেটা মাসিকের 12 থেকে 16 দিনের মধ্যে একটা বড় হয়ে ম্যাচিওর করে তার থেকে ডিমটা নিঃসৃত করে, PCOর ক্ষেত্রে এটা হয় না। তার মধ্যে অনেক ডিম আছে, কিন্তু সে কোনোটাই বড় হচ্ছে না। ম্যাচিওর হচ্ছে না। যার ফলে তার মাসিকটা ইরেগুলার হচ্ছে, ইউটেরাসের লাইনিং মোটা হয়ে যাচ্ছে, যখন পিরিয়ড হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে। হুম বাট এর পেছনে অনেকগুলো ঘটনা আছে এবং এর সাথে অনেক জিনিস ইনভলভড আছে, হুম যার ফলে রিসেন্টলি এই ধরুন মাস ছয়েক আগে PCOর টার্মিনেশনটা চেঞ্জ হয়ে গেছে। এটা এখন হচ্ছে আচ্ছা পলি এন্ডোক্রিন মেটাবলিক ওভারিয়ান ডিসফাংশন, অর্থাৎ একাধিক এন্ডোক্রিন গ্ল্যান্ডসের সাথে সম্পর্ক আছে, যেমন ইনসুলিন হরমোনের সাথে একটা সম্পর্ক আছে, সেই রকম এর একটা ভবিষ্যতে হাইপারটেনশন, ডায়াবেটিস, লিপিড ডিসঅর্ডার হওয়ারও সম্পর্ক আছে। তো
তো সেই সচেতনতা বাড়াবার জন্য এই পিসিওএস সোসাইটি এর নামটা চেঞ্জ করে দিয়েছে, দিয়ে পলি এন্ডোক্রিন মেটাবলিক ওভারিয়ান ডিসফাংশন, অর্থাৎ PMOS হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। আ আমি বলছি যে ধরুন আ ওভারওয়েট এটা কি পুরুষদের ক্ষেত্রেও সন্তান সৃষ্টি করার ক্ষেত্রে বাধা? নিশ্চয়ই পুরুষদের ক্ষেত্রে সন্তান সৃষ্টি করার এর একটা বড় রোল রয়েছে। স্পেশালি অনেক সময় টু মাচ ওভারওয়েট হলে তাদের ওয়াইফের সাথে ইন্টারকোর্সেরও প্রবলেম হয়ে যায়, হুম, রিলেশনশিপটা ঠিক হয় না। প্লাস দেখা গেছে যে যত BMI বাড়ে, তত পেটের চর্বি বাড়ে, পুরুষদের সন্তান ধারণের ক্ষমতাটা কিছুটা কমে যায় হুম, এবং তাদের স্পার্মের কোয়ালিটি ভালো হয় না। সেই জন্য আমরা তাদেরও বলি যে ওয়েট লুজ করার জন্য কোনো অ্যাক্টিভ প্রোগ্রামে জয়েন করতে। হুম। আমি বলছি যে এগুলো তো বিভিন্ন সমস্যার কথা হলো। এবার হচ্ছে প্ল্যানিং, বেবি প্ল্যানিং বলে এখন এই সচেতনতাটা আসছে। তো বেবি প্ল্যানিং কিভাবে করা উচিত? ধরুন একজন দম্পতি তাদের আইডিয়াল বেবি প্ল্যানিং কি হওয়া উচিত? ওয়েল, তাদের নিজেদের স্বাস্থ্য সুস্থতা সম্বন্ধে সচেতন থাকা উচিত। তাদের বয়স সম্বন্ধে ওয়াকিবহাল হওয়া উচিত যে আমার বয়স কতটা, আমার কি হতে পারে। সেই জন্য সবসময় উচিত হচ্ছে যে তাদের বেবি প্ল্যানিং করার আগে একজন মেডিকেল পার্সনের সাথে যোগাযোগ করা, কাউন্সিলিং করা, দরকার হলে কিছু পরীক্ষা করে দেখে নাও যে সেগুলো ঠিকঠাক চলছে কিনা, অ্যান্ড দেন ইউ প্ল্যান ইউর বেবি। ওকে। ধরুন আজকের ডেটে মোটামুটি 25 থেকে 30 বছর যারা বয়সী রয়েছে, পুরুষ হোক বা মহিলা হোক, তাদের কোন কোন দিকগুলো শারীরিক দিক থেকে নজরে রাখা উচিত যাতে অসুবিধা না হয় ভবিষ্যতে এই ক্ষেত্রে? অ্যাকচুয়ালি লাইফস্টাইল মডিফিকেশনস একটা ভেরি ইম্পর্টেন্ট হুম, পার্ট, হুম। এবং তাদের ডায়েট, নিয়মিত কিছু এক্সারসাইজ করা, অ্যাডিকশনস থেকে বিরত থাকা, এগুলো সম্বন্ধে সচেতনতা হওয়া উচিত। এগুলো করলে ফিউচারে তাদের ফার্টিলিটি ইস্যু হওয়ার সম্ভাবনা কম। ওকে। সুতরাং আমাদেরও সেইভাবে শিক্ষা দিতে হয় যে একজন মহিলা হুম, যখন আসে অল্প বয়সে PCOS এর সমস্যা নিয়ে এসে, আমরা তাকে বুঝিয়ে বলি যে দেখো তোমার এখন এটা হচ্ছে, ভবিষ্যতে তোমার বিয়ের পরে বাচ্চা হতে অসুবিধা হবে, আরও ভবিষ্যতে তোমার প্রেশার সুগার সব এসে যাবে। এবং তার মূল কাঠামো হচ্ছে তোমার ওয়েটটা কিন্তু এইটার নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে তোমার ডিজিজটা কিন্তু কন্ট্রোলে মানে ওয়েট থাকবে। নিয়ন্ত্রণের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। অনেক কিছু। ওকে। স্যার একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আজকের ডেটে তো মানে ধরুন একটা স্ট্যাট দেখা যাচ্ছে যে আগে যতজন পুরুষ মানে ধূমপান মানে সিগারেট ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে প্রায় প্রায় 90%-এর ওপর সিগারেট ইন্ডাস্ট্রি দেখা যেত যে পুরুষরা ধূমপান করছে বলে বিক্রি হচ্ছে। আজকের ডেটে সেই রেশিওতে দেখা যাচ্ছে যে বহু মহিলাও ধূমপান করেন বা পছন্দ এক্স্যাক্টলি, করেন। এটাই আমি বলতে এই চাচ্ছিলাম। ধূমপান বা মদ্যপান এটাও কি সন্তান ধারণে ভবিষ্যতে গিয়ে ক্ষতি করতে পারে? দেখুন, লিমিটেড অ্যামাউন্ট অফ অ্যালকোহল ইজ গুড ফর হেলথ, আনলিমিটেড অ্যামাউন্ট ইজ ব্যাড ফর হেলথ, বাট সিগারেট স্মোকিং, বি ইট 1 or be it 10, ইজ ব্যাড ফর ওকে। বোথ দ্য সেক্স, মিনস বি ইট ছেলেদের ক্ষেত্রেও মেয়েদের ক্ষেত্রেও। এবং আজকে কিন্তু মেয়েরা পুরুষদের প্রায় সমকক্ষভাবেই সিগারেট খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। দ্যাটস ডেফিনেটলি ব্যাড ফর দেয়ার হেলথ, মানে নট অনলি সন্তান ধারণ, সমস্ত সব দিক থেকেই। ক্ষেত্রেই। এবং এটা কি করে মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে শরীরে অক্সিজেন ফ্রি র্যাডিকালসটা বাড়িয়ে দেয়, যেটা তাদের স্পার্মের পক্ষে খারাপ। এবং আমরা যখন সিমেনের একটা স্পেসিফিক টেস্ট করি, DNA ফ্র্যাগমেন্টেশন টেস্ট, হুম। সেটা দেখা যায় যারা স্মোকার তাদের ক্ষেত্রে অনেক বেশি। আচ্ছা। এটা নর্মাল লিমিট কিন্তু 30, এবং স্মোকারদের কিন্তু অন অ্যাভারেজ অনেক বেশি পাওয়া যায়। এটা কি পুরুষদের ক্ষেত্রে না মহিলাদের ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে সিমিলারলি ডিমটাকে এফেক্ট করছে, ওকে, কোয়ালিটি অফ ওকে, এগস, ওকে, ওকে, ওকে। তাদের ফার্টিলাইজেশনটা খারাপ হয়ে যাচ্ছে। আর ধূমপান কি পুরুষদের ক্ষেত্রেও ফার্টিলাইজেশনে এফেক্ট করে? হ্যাঁ, কিরকম ভাবে? তারা স্পার্মের ফার্টিলাইজেশনটা কমিয়ে দেয়, যে অক্সিজেন ফ্রি ওকে। র্যাডিকালস বেড়ে গেল, হুম। ফার্টিলাইজেশন ভালো হয় না, কোয়ালিটি অফ দ্য এমব্রয় ভালো হয় না, প্রেগনেন্সি ভালো হয় না। আচ্ছা, এমব্রায়ো এলো বলে বলছি, একটু স্যার আমাদের বুঝিয়ে বলুন এমব্রায়োলজি এই বিষয়টা কি এবং এটা নিয়ে এখন কি কি কাজ হচ্ছে? এমব্রায়োলজি মানে হচ্ছে যখন পুরুষের শুক্রটা মহিলার ডিমকে ফার্টিলাইজ করে, সেটাকে বলা হয় এমব্রায়ো বা ভ্রূণ। এই ভ্রূণ তৈরির ক্ষেত্রে কিছু কিছু প্রসেস চলে, স্টেপস চলে। হুম। যেমন প্রথমে একটা স্পার্ম আর এগের মিলন হলো, তারা একটা সেল একত্রিত হয়ে একটা হলো, সেটা থেকে ভাঙলো, দুটো হলো, দুটো থেকে চারটে হলো, চারটে থেকে আটটা হলো, এরকম সেই এমব্রয়টা বড় হতে থাকে। এবং এই এমব্রয়টা যখন ব্লাস্টোসিস স্টেজে পৌঁছে,
তখন সেটা যদি আমরা মহিলার শরীরে ফিরিয়ে দিই তাহলে তার ম্যাক্সিমাম প্রেগনেন্সি চান্স দেওয়ার ক্ষমতা থাকে। এই এমব্রায়ো কালচারের জন্য বিভিন্ন কন্ডিশন আছে এবং ল্যাবরেটরি আইডিয়াল কন্ডিশনস, কালচার কন্ডিশনস না হলে ভালো এমব্রায়ো তৈরি হয় না। হুম এবং দেখা যায় যে একটা আইভিএফের সাকসেসের মূল হচ্ছে ভালো ল্যাবরেটরি, যেখানে ভালো এমব্রায়ো যে ল্যাবরেটরি তৈরি করতে পারবে তাদের হুম সাকসেসের তত ভালো হবে এবং খরচাও কম হবে, পেশেন্টের জন্য ভালো হুম হবে। আহ, আজকের ডেটে তো একটা মানে ফিটনেস নিয়েও একটা অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, এবং ফিটনেস এলেই শহরাঞ্চলে যেটা সব থেকে আগে মানুষ করে, দ্যাট ইজ দ্য জিম জয়নিং। জিমে গেলে জয়েন করে। এবার জিমে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মানে বহু ক্ষেত্রে দেখা গেছে যে জিমে যাবার 1-2 মাসের মধ্যে খুব ফাস্ট ওয়েট লস বা মাসেল গেন কোনো একটা কারণে ডাক্তারবাবুদের পরামর্শ না নিয়ে মানুষ বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট নিয়ে নেয়। এই জিম সাপ্লিমেন্ট কি পরবর্তীকালে সন্তান ধারণ বা স্পাম কাউন্ট বা মেয়েদের প্রেগনেন্সিতে সমস্যা সৃষ্টি করতে পারে? অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টস যদি ঠিক প্রপোর্শনে দেওয়া হয়, হুম অর্থাৎ ধরুন কারো ওয়েট লস হবে, তার ব্যালেন্স ডায়েটটাকে সেইভাবে তৈরি করা, সে অনুযায়ী সাপ্লিমেন্টস দিল, সেটা ভালো। হুম কিন্তু টু মাচ অফ সাপ্লিমেন্টস অর steroid giving supplements which will build your muscle is not good for sperms nor for health. এটা লং টার্মে হেলথের জন্য খারাপ, হুম সেটা পুরুষ এবং মহিলা দুজনের জন্য। এই জন্যই ডিপেন্ড করছে আপনি এক্সারসাইজের মাধ্যমে কি করতে চাইছেন। আপনি কি বডি ফিটনেস অ্যাচিভ করতে চাইছেন, না আপনি একজন বডি বিল্ডার হতে চাইছেন, না কম্পিটিশনে নামতে চান? এই প্রায়োরিটি অনুযায়ী তাদের এটা ঠিক করা উচিত। এখন সবাই চায় যে অল্প সময়ের মধ্যেই আমি আমার স্বাস্থ্যটা রিগেন করে দেবো এবং সেটা কিন্তু মেনটেন হয় না আলটিমেটলি। বা সেটা বাস্তবসম্মতও নয়। হ্যাঁ, সেই জন্য একটা প্রত্যেকটা কাপলের জন্য বা পুরুষ বা মহিলার জন্য তার লাইফস্টাইল অনুযায়ী বা তার এম অনুযায়ী একটা ফিটনেস রেজিম তৈরি করা উচিত, which comprises of proper diet and some exercises, be it a combination of all exercises. তো এইরকম। আজকে ধরুন বহু গিগ কর্মী রয়েছেন যারা বাইকে করে বিভিন্ন জায়গায় ডেলিভারি করতে যাচ্ছেন, হয়তো সারাদিনের 7 ঘন্টা 8 ঘন্টা বাইকে করে যাচ্ছেন, এবং তাদের গরমে ঘেমে নিয়ে সবসময় তারা যে পরিচ্ছন্নভাবে থাকতে পারছেন সেটাও না। সো এই লাইফস্টাইলগুলো, এই বাহ্যিক লাইফস্টাইলগুলো কি কোনোভাবে পরবর্তীকালে স্পাম কাউন্ট বা এগুলোতে সমস্যা করে? হ্যাঁ, এনভায়রনমেন্টাল হিট বা গরম একটা বিরাট কারণ হয়ে দাঁড়াচ্ছে। আগে আমরা দেখতাম কি, যারা ফার্নেসে কাজ করে বা গরম এনভায়রনমেন্টে কাজ করে তাদের ক্ষেত্রে শুক্র একটা ডিটোরিয়েশন হয়। হুম এখন এই প্রলং বাইক চালানো বা প্রলং হিটে ঘোরা বা টাইট আন্ডারগার্মেন্টস পরা, এর জন্য স্কটাল টেম্পারেচারটা বেশি হয়ে যায়। আচ্ছা যার জন্য আমরা জেনারেল লাইফস্টাইল, একজন যার স্পামটা খারাপ হচ্ছে তাকে আমরা অ্যাডভাইস দিই যে আপনি লুজ কটন আন্ডারগার্মেন্ট ইউজ করুন, দিনে 2 বার নর্মাল জলে স্ক্রোটামটা ধুয়ে ফেলুন, কিছু লেবু জাতীয় ফল খান অর্থাৎ অ্যান্টি অক্সিডেন্টস। হুম মেয়েদের বলি আপনার ডায়েটে প্রোটিন ইনটেকটা বাড়ান, ফ্যাট হুম আর কার্বোহাইড্রেটটা কমিয়ে ফেলুন। এইগুলো হচ্ছে সাধারণ অ্যাডভাইস, যেগুলো কিনা নিজের স্পার্মের কোয়ালিটি, ডিমের কোয়ালিটি এবং স্বাস্থ্যেরও কোয়ালিটি ইমপ্রুভ করতে পারে। ওকে। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করি, এত পেশেন্ট দেখার পর ধরুন প্রেগনেন্সির সময় মোটামুটি কোন কোন ভুলগুলো মহিলারা করে থাকেন যেগুলো একদমই করা উচিত নয়? প্রথম কথা হচ্ছে তারা ভেবে নেয় প্রেগনেন্সিটা একটা অসুখ বলে। প্রেগনেন্সি কিন্তু একজন মহিলার জীবনে একটা নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, সেটা কোনো অসুখ না। এবং বেশিরভাগ মহিলাই চিন্তা করে তার বমি হচ্ছে প্রথম 3 মাসের মধ্যে, সেটা একটা বিরাট অসুখ হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে তাদের একটা ধারণা আছে যে বিশ্রাম নিলেই আমার প্রেগনেন্সি ঠিকমতো চলবে। শুধু কাজকর্ম বন্ধ করে দেওয়া বা কিছু না করা, এটাও তারা ধারণা, ভুল ধারণা। যার জন্য আমরা যে পেশেন্টের আইভিএফ এমব্রায়ো ট্রান্সফার হয়, আমার বলে দিই তাকে যে পরের দিনই আপনি অফিস যান। বাংলাদেশের পেশেন্টকে বলি আমরা 2 দিন পরেই বাংলাদেশ ফিরে যান, নিজের স্বাভাবিক বাড়িতে থাকুন, লাইফস্টাইল ঠিক করুন। কেন এরকম কোনো রেফারেন্স নেই যে শুয়ে থাকলে প্রেগনেন্সি ঠিক থাকবে। আচ্ছা আর 3 নম্বর ভুল যেটা মেয়েরা করে, ডাক্তারের কথা কম শোনে, আনুষঙ্গিক বাড়ির লোকেদের বা অন্যদের কথাটা বেশি শোনে। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বিফোর প্রেগনেন্সি এগুলো তো আপনি বেশ কিছু টেস্টের কথা বললেন,
যেরকমভাবে বিভিন্ন ব্লাড টেস্ট রেকমেন্ডেড বিফোর ম্যারেজ, এরকমভাবে কি কাপলদের ক্ষেত্রে বিফোর ম্যারেজ ফার্টিলিটি নিয়ে কোনো টেস্ট করিয়ে নেওয়া উচিত? এখনো অবধি সেটা সচল নয়। হুম। বেশিরভাগ ক্ষেত্রেই কাপলরা বা তাদের বাড়ির লোকেরা তাদের থ্যালাসেমিয়া টেস্টটা আর ব্লাড গ্রুপ করে, বা অ্যাট দ্য মোস্ট কিছু তাদের ভাইরাল ডিসঅর্ডার আছে কিনা দেখে নেয়, মানে এই HIV HCV এগুলো। কিন্তু স্পেসিফিক কোনো তাদের ফার্টিলিটি ইন্ডেক্সের জন্য টেস্ট করা এখনো অবধি হয় না। তবে আমার মনে হয় গ্র্যাজুয়ালি সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে, স্পেশালি কোনো মহিলা যদি মনে করে যে আমি একটু দেরি করে প্রেগনেন্সি নেব, তার ওভারিয়ান রিজার্ভটা কতটা আছে সেটা জেনে নেওয়া তার পক্ষে খুব বাঞ্ছনীয়। সেম টাইমে পুরুষদেরও একটা, যে চাইছে দেরি করে করতে, বা যে কোন তার কোনো অ্যাসোসিয়েটেড হাইপার টেনশন, ডায়াবেটিস, হাইপোথাইরয়েড আছে কিনা, বা কোনো প্রিভিয়াস হিস্ট্রি আছে কিনা, তাদেরও একটা দেখে নেওয়া উচিত সিমেন অ্যানালিসিস করে, যার তার কি অবস্থা। আমাদের কাছে কিন্তু কিছু পুরুষ আসে, বিয়ের আগেই সে সিমেন টেস্ট করেছে, যে কোনো কারণেই হোক, তার হয়তো একটা ইচ্ছে হয়েছে, হুম। সে দেখেছে সেটা টেস্ট করে যে তারটা স্বাভাবিক নয়, এবং সে আসে আমাদের কাছে অ্যাডভাইস নিতে কি করা উচিত না উচিত। ওকে। তো এই সচেতনতাটাও আস্তে ছড়াচ্ছে আস্তে গ্রো করছে ক্রমশ। ছড়াচ্ছে আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরুন এত কিছুর পরেও যে যারা হয়তো সময়ের চাকা ঘুরিয়ে গেছে তাদের জীবনে, বেশি বয়সে তারা বাচ্চা নিতে চাইছে, মহিলাদের মানে যেরকম ছেলেদের জন্য স্পাম ডোনেশন বা স্পাম ব্যাংক রয়েছে, মেয়েদের জন্য কি এরকম কোনো অপশন রয়েছে? শিওর। মেয়েরা আজকাল সোশ্যাল এগ ফ্রিজিং করতে পারে। যদি যে কোনো মহিলা যদি মনে করেন যে আমার বিয়ে করতে একটু দেরি আছে, আমি আরও একটু কেরিয়ার পার্সু করব, সে তার নিজের এগস ফ্রিজ করে রেখে দিতে পারে। আচ্ছা, নিজের এক্স। এগস। আর আরও সুবিধে হয় যদি তার কোনো প্রিফিক্স পার্টনার থাকে, এমব্রায়ো ফ্রিজিং, অর্থাৎ পার্টনারের স্পার্ম আর তার এগটা ফার্টিলাইজ করে এমব্রায়ো ফ্রিজিং করে রাখে, তার কিন্তু সাকসেস রেটটা অনেক বেশি হয়। এইটা একটু বুঝিয়ে বলুন তো, এটা খুব ইন্টারেস্টিং, এটা আমারও জানা ছিল মানে না। এগ ফ্রিজিং মানে মহিলা শুধু তার হ্যাঁ, পার্টনার হ্যাঁ। জোগাড় হয়নি, কিন্তু সে অ্যান্টিসিপেট করছে যে আমার বিয়ে করতে আরো 5 বছর দেরি আছে। সে চাইছে তার ফিউচার ফার্টিলিটি প্রিজার্ভেশনের জন্য তার কিছু এগস আমরা তাকে হুম। স্টিমুলেট করি ইঞ্জেকশনস দিয়ে। এগ তৈরি হলে সেই এগসগুলো বার করে আনি, করে আমরা ফ্রিজ করে রেখে দিই। হুম। আর কিছু মহিলা আছে যাদের বিভিন্ন কারণে, ধরুন তাদের পেশাগত কারণে বা ফ্যামিলির কারণে এক্ষুনি বিয়েটা করতে পারছে না, কিন্তু তারা জানে তারা আলটিমেটলি বিয়ে করবে। সেক্ষেত্রে মহিলার ওই পার্টিকুলার পার্সন, তার পার্টনারে সিমেন আর স্পার্ম দিয়ে ফার্টিলাইজ করে এমব্রায়ো করতে পারে। সেটা হচ্ছে এমব্রায়ো ফ্রিজিং, ওকে। এবং সেটাও কিন্তু ফিউচারে একটা ফার্টিলিটি ইন্স্যুরেন্স হিসেবে দেখা যায়। তার সাকসেস রেটটা বেশি। তার সাকসেস রেট বেশি, কারণ আচ্ছা। সেটার রিপ্রোডাকশনটা মানে রিপ্রোডিউসিবিলিটিটা বেশি হয়, তার সাকসেস রেট বেশি হয়। আর এই যে এমব্রায়ো ফিজিং এর পর যে বাচ্চাটি গর্ভে ধারণ করার পর জন্মাচ্ছে, সেই বাচ্চাটি স্বাভাবিক হয়, এই রেকর্ডটা কতটা? মানে অ্যাট পার উইথ নর্মাল প্রেগনেন্সি। ওকে। আইভিএফ বা ক্রায়োপ্রিজার্ভড এমব্রায়ো দিয়ে বাচ্চা করলেই যে তাদের অ্যাবনর্মালিটি চান্স বেশি, সেটা কিন্তু প্রমাণিত নয়। এই নিয়ে প্রচুর গবেষণা হয়েছে সারা বিশ্বে। একবার তো ইক্সি বলেছিল যে বাচ্চাদের ক্ষতিকারক, সবগুলো প্রমাণিত হয় না। বেশ কিছু ছেলেরা আসে, বাচ্চা ছেলেরা যাদের হয়তো হজকিন্স লিম্ফোমা হয়েছে, তার চিকিৎসা হবে, কেমোথেরাপি হবে, বা তার কোনো অন্য ক্যান্সার হয়েছে যার ট্রিটমেন্ট হবে। আমরা কিন্তু তার স্পার্মটা প্রিজার্ভ করে আগেই কালেক্ট করে রেখে দিই, যাতে ওই স্পার্মটা দিয়ে এই কেমোথেরাপি বা রেডিওথেরাপি এফেক্ট না হয়। আগেই স্পার্মটা আমরা রিকভার করে রেখে দিই, ফ্রিজ করে রেখে দিই। সেই বাচ্চাটি যখন বড় হবে তখন সেটা দিয়ে ফার্টিলাইজ করা যাবে। এরকম কিন্তু আমাদের সেন্টারে জোনাদশেক বাচ্চা ছেলের, যাদের বিভিন্ন ধরনের ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, স্পার্ম স্টোর করা আছে। আচ্ছা। সো খুব ইন্টারেস্টিং, ব্যাপারটা খুব অনেকটাই ইন্টারেস্টিং। টেকনোলজি এসছে। না, অনেক ভালো লাগলো আপনার সাথে গল্প করে, অনেক কিছু জানতে পারলাম। ইনফ্যাক্ট আমরাও অপেক্ষায় রইলাম এই আপনার উড়ন্ত ইউটেরাসটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করার জন্য পড়ে, এবং আমি আশা করছি যে বহু মানুষ এটা পড়ে অনেক কিছু জানতে পারবে। ডেফিনেটলি আমার মনে হয় যে যারা নিতে চাইবে তাদের কি অনলাইনে এই বইটা অ্যাভেলেবেল আছে? হ্যাঁ। আচ্ছা, তো ডেফিনেটলি তারা অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকেও নিতে পারবে। স্যার অনেক ধন্যবাদ। এক তো আজকে আসার জন্য ধন্যবাদ, 2 অনেক ধন্যবাদ এত কিছু জানানোর জন্য, আর 3 অনেক ধন্যবাদ বহু মানুষের
স্বপ্ন সফল করার জন্য। আমারও ভালো লাগলো আপনার সাথে আলাপ করে, আপনার সাথে কনভারসেশনটা করে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ।